শীঘ্রই ভৈরবী গুয়াহাটি যাত্রী রেল চালু হবে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন। উন্নয়নের নিরিখে বিজেপিকে ভোট দেওয়া সকলের জন্য উচিত। হাইলাকান্দিতে আসাম গণপরিষদ দলের কর্মী সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে এভাবেই বক্তব্য রাখেন করিমগঞ্জের সাংসদ তথা বিজেপি মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালাহ। তিনি বলেন, মোদীজি উত্তর পূর্বাঞ্চল থেকে উন্নয়নের সূচনা করেছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম 5 বছরের দেশ থেকে দালাল রাজদেরকে ধ্বংস করেছেন। কংগ্রেসের সময়ে দিল্লি থেকে কোনো হিতাধিকারীর নামে 100 টাকা বরাদ্দ করলে মাঝপথে 90 টাকা দালালরা আত্মসাৎ করে মাত্র 10 টাকা হিতাধিকারীদের হাতে পৌঁছাতো। জনগণের ধন মাঝপথে কারচুপির যে রাস্তা, সেই রাস্তাটি মোদিজি প্রথম 5 বছরে বন্ধ করেছেন। দ্বিতীয় 5 বছরে মোদিজি দেশে উন্নয়নমূলক প্রকল্পের ফাউন্ডেশন দিয়েছেন। আর আগামী 5 বছরে দেশের উন্নয়ন হবে। বিগত 10 বছরে যদি এতটাই উন্নয়ন হয়েছে, তাহলে আগামী দিনে মোদিজির নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার শুরু হবে। বিজেপি সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ভেদাভেদ করেনি। অরুণোদয়, PMAY সহ বিভিন্ন প্রকল্প থেকে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ উপকৃত হচ্ছেন। তাই সবাইকে উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন সাংসদ কৃপানাথ মালাহ। আসাম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভরের পৌরোহিত্যে আয়োজিত কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন লস্কর। তিনি সাংসদ কৃপানাথ মালাহর বিগত কার্যকালের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল রেখা, আনিপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল খান, দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা অগপ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আজিজ আহমেদ খান, অগপ দলের করিমগঞ্জ জেলা সভাপতি MS তাপাতার, সম্পাদক রিজু খান, হাইলাকান্দি জেলা কর্মী নজু আহমেদ ও শফিকুর রহমান হাজারি প্রমুখ। অকল সংখ্যালঘু ৰাইজক নহয়, সমগ্ৰ অসমৰ ৰাইজক কংগ্ৰেছ চৰকাৰখনে প্ৰতাৰণা কৰি আহিছে। আজি অসম চৰকাৰে, ভাৰত চৰকাৰে, মই দুটামান উদাহৰণ দিছোঁ। আমি অসমৰ ৰাইজ হিচাপে মই কৈছোঁ যে অসমৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী আছিল গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া। আপোনালোকে জানে বহুতে, সেই কংগ্ৰেছৰে আছিল। কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰ অসম গণ পৰিষদ বুলি যেতিয়া অসমত চৰকাৰ কৰি আছিল, সেই গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়াক ভাৰত ৰত্ন প্ৰদান কৰা হৈছিল। অৰ্থাৎ অসমৰ, ভাৰতবৰ্ষৰ সৰ্বোচ্চ সন্মান এই চৰকাৰখনে কৰিছিল। তাৰপিছত আন এজন অসমীয়া সন্তান ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াক ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰে ভাৰত ৰত্ন সন্মান দিছিল। অৰ্থাৎ আমাৰ অসমৰ মানুহখিনিক কেন্দ্ৰীয় চৰকাৰে, কিন্তু যেতিয়া ভূপেন হাজৰিকাক ভাৰত ৰত্ন দিয়া হৈছিল, বৰ্তমানৰ কংগ্ৰেছৰ যিজন সভাপতি মল্লিকাৰ্জুন খড়গে তেখেতে আপত্তি কৰিছিল যে ভূপেন হাজৰিকাক কিয় দিব লাগে, আমাৰ ভাৰতত বেলেগ বেলেগ বহুত মানুহ আছে, তেওঁ গায়ক এজনক দিব নালাগিছিল নহয়। কংগ্ৰেছৰ চৰিত্ৰ এনেকুৱা, তেওঁলোকে অসমৰ ৰাইজক এতিয়াও জংঘলত থকা বুলি ভাবে, অসমৰ ৰাইজক কেৱল প্ৰতাৰণা কৰিব জানে আৰু অসমৰ পৰা কেৱল লুণ্ঠন কৰিব জানে, সেইটোৱে তেওঁলোকৰ উদ্দেশ্য কংগ্ৰেছৰ। কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টি চৰকাৰখনে সবকা সাথ সবকা বিকাশ, ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত সকলোৰে কাৰণে বিকাশ হৈছে। এনেকুৱা নহয় যে অকল হিন্দু মানুহখিনিয়ে বিকাশ হৈছে, মুছলমানৰ হোৱা নাই। আজি যদি অৰুণোদয় পাইছে, হিন্দু মানুহে পাইছে, মুছলমানেও পাইছে। আজি যদি ৰাস্তাটোৰ উন্নয়ন হৈছে, হিন্দুও পাইছে, মুছলমানে পাইছে, সকলোকে সমানে বিকাশ কৰিছে। গতিকে মই বিশ্বাস কৰোঁ যে আমি অসম গণ পৰিষদ, ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু UPPLৰ চৰকাৰে অসমৰ কাৰণে যিখিনি উন্নয়ন কৰিছে, আগন্তুক যি লোকসভা নিৰ্বাচন, এই নিৰ্বাচনত যিহেতুকে ইতিমধ্যেই সিদ্ধান্ত হৈ গৈছে, আপোনালোকে জানে যে ভাৰতবৰ্ষৰ এই লোকসভা নিৰ্বাচনত পুনৰবাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে চৰকাৰ গঠন কৰিব। গতিকে এই যিটো লোকসভা সমষ্টি, কৰিমগঞ্জ লোকসভা সমষ্টি, এইটোক আমি তাৰ পৰা কিয় বিচ্ছিন্ন কৰিম? যিহেতুকে চৰকাৰ হ'বই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত, গতিকে কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিটিও ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত থকা এই লোকসভা সমষ্টিটো আমি নিৰ্বাচন কৰি পঠিয়াব লাগিব। অন্যথায় আমাৰ যিটো মানচিত্ৰত, এই যিখন চৰকাৰৰ মানচিত্ৰত এই কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিটো সেই মানচিত্ৰৰ পৰা নোহোৱা হৈ যাব। মই ভাবোঁ
মই কোৱা নাই যে উন্নয়ন নহ'ব, উন্নয়ন সকলোতে হ'ব, বেলেগ এজন এমপি হ'লেও হ'ব, কিন্তু এইজন এমপি যদি হয়, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্ব থকা চৰকাৰখনৰ যদি এমপি হয়, মোৰ বিশ্বাস যে বৰাকৰ পৰা হয়তো আপোনালোকে এজন মন্ত্ৰীও পাব পাৰে, এজন মন্ত্ৰীও পাব পাৰে। কৃপানাথ মাল্লা এইবাৰৰ কাৰণে দ্বিতীয়বাৰৰ কাৰণে তেওঁ সাংসদ হ'ব। গতিকে দ্বিতীয়বাৰৰ কাৰণে সাংসদ হোৱাৰ লগে লগে তেখেতৰ গোটপুকত নাম অলৰেডি আহি গৈছে। আৰু মন্ত্ৰী যদি হয়, মই ইমান সময় আমাৰ নেতাসকলে দিয়া ভাষণত মই এটা কথা উপলব্ধি কৰিছোঁ যে তেখেত এনে এজন ব্যক্তি যিজন ব্যক্তিয়ে ৰাইজৰ কাৰণে কাম কৰিছে, ৰাইজৰ কাৰণে তেওঁ সদায় আগবাঢ়ি আহিছে। 10ৰ পৰা 15,000 বোলে এপ্লিকেশ্যনত চাইন কৰা আছে, মানে যিয়ে এপ্লিকেশ্যন লৈ আহে তেওঁৰ কামটো হোৱাৰ কাৰণে তেওঁ ব্যবস্থা করে দিয়ে। এজন সাংসদে যিখিনি কৰিব লাগে সেইখিনি কৰিছে। এরকম যদি কাজ চলে আমার এই গভর্নমেন্টে, সেখানেও আমরা একসঙ্গে থাকবো না। আর গভর্নমেন্ট এবার ভারতে বিজেপির আসছেই, আমরা করিমগঞ্জকে কিভাবে কেন ডেপ্রাইভ হবো? আমরাও এটাই অনুরোধ করবো সবাইকে যে আপনারা এজিপির আছেন, আপনারা লাইনে যেভাবে কাজ করবেন, আমরা সুনীল রেখা সাহেবের সঙ্গে আমরা বসবো, বসে আমরা ঠিক করে নেবো যে আপনারা কীভাবে কাজ করবেন। ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, কারণ আমাদের এখানে কংগ্রেস ইউডিএফ আছে, ওরা টোটাল উল্টা বলবে, ওরা কোবের কথা বলবে, আরো কি বলবে, আবু আজমল সাহেবের জল ফুকে দিবেন, পড়ে দিবেন, বহুত গন্ডগোল আছে। এই জন্য আপনাদেরকে শক্ত হতে লাগবে এবং দেখতে হবে, পাহারা দিতে হবে। আমাদের মোদী বলেন যে আমি চৌকিদার, ওই রকম চৌকিদারই করতে হবে ওদের মানুষের কাছে, কারণ আমাদের মধ্যে মানুষ যারা আছে সাধারণ মানুষ, সব কিছু তো ইন্টেলেকচুয়াল না, সব কেউ আবার সব মিটিংয়েও আসে না, ঘরেই থাকে। ওরা এসে উল্টা পাল্টা বুঝিয়ে দেবে এবং মানুষ উল্টা হয়ে যাবে। গতিকে আপনাদেরকে বিশেষ অনুরোধ যে চৌকিদারি করতে হবে। আর আগামী 20-25 দিন যতদিন ইলেকশন আছে ওরা এসে যাতে আমাদের মানুষ উল্টা পাল্টা না বুঝায়, এটাই অনুরোধ। আপনারা এটাই করবেন এবং আমরা একসঙ্গে জোট দল আছি, বিজেপি এবং এজিপি। আমরা আলাদা আলাদা কোনোদিনও ভাবি না যে এজিপি আলাদা বিজেপি আলাদা। নাম এখন পার্টি আছে, দুটা উপায় নেই, এটা থাকবে, কিন্তু যদিও দুটা আছে কিন্তু আমরা এক, এবং এক থেকে আমরা এই সিট আমরা জিতবো। আমি আশা করি জিতবো, কারণ আমিও দেখেছি কয়েকদিন থেকে আমি পুরো ঘুরছি, টিকিট ডিক্লেয়ার হওয়ার পর থেকে ভালো রেসপন্স পাচ্ছি আমি। আজকেও তো 2টা মুসলিম গ্রামে গিয়েছিলাম, 100% মুসলিম গ্রামে। ওরা বলেছে যে দাদা আমরা আগে ভুল করেছি, একটাও ভোট আপনাকে দেয়নি, এবার এই বক্সে একটা ভোট হইলে কেউ দেবো না, সব আপনাকে দেবো। আজকে আমি অল্প আগে এখানে ছিলাম, রেসপন্স খুব ভালো দিচ্ছে। আর ঠিক আছে, এই যে আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবারই অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা কষ্ট করে এসেছেন, আজকের এই সভা কাজের এখানে সমস্ত ঘোষণা করিল। জয় আই আহম, ধন্যবাদ।